দাদা বৌদিদের কথা খুব মনে পড়ছে, বুঝলে? তোমার দাদা তো আমাদেরকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। কিন্তু আমার বৌদিরা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসলে কি আর করবে বলো? তাদের কথায় তো আর তুমি ওই বাড়িতে যেতে পারবে না। তুমি দেখো, তারা একদিন আমাদেরকে ঠিকই মেনে নেবে। মেনে নিলে তো ভালো হবে, আমিও তো সেটাই চাই। আচ্ছা তুমি থাকো, আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি একটু গ্রামে যাব। তোমার একা একা গ্রামে যাওয়া ঠিক হবে না, আমি কাজ থেকে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। আমাদের নিজেদের বোন এইভাবে আমাদের মান সম্মান ধুলোতে মিশিয়ে দেবে, সেটা কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ দাদা, আমিও ভাবতে পারিনি যে পূর্ণিমা এমন কাজটা করবে। ওর জন্য দেখ এখন আমাদের কি অবস্থা। নিজের গ্রামে আমাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে। ওকে কিছুতেই মেনে নিতে পারবো না। ওকে মেনে নিলে লোকজন আমাদেরকে কথা শোনাবে। কি হয়েছে তোমার? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, চলো তোমাকে নিয়ে গ্রামে যাব। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। চলো, বাইরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে যাই। বাড়িতে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে না কেন? আর তাছাড়া এখন এই সময় দাদারা কেউ বাড়িতে থাকে না। আমরা বৌদিদের সাথে দেখা করেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বড় বৌদি ও ছোট বৌদি, দেখো আমরা এসেছি। আরে পূর্ণিমা, সুমন, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি বৌদি, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে। তোমরা কি আমার উপরে খুব রেগে আছো? তোমাদের রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তোমরা তো জানো আমার আর সুমনের ব্যাপারে। আমি সুমনকে ছেড়ে কিভাবে ওই বুড়ো মোড়লটাকে বিয়ে করতাম বলো? না রে, আমরা তোর ওপরে একটু রেগে নেই। আমরা তো তোর দাদাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুই কোনো চিন্তা করিস না, তোর দাদারা একদিন তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আচ্ছা বৌদি, এখন আমরা চলি, দাদাদের আসার সময় হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে, আমরা খুব তাড়াতাড়ি তোমার দাদাদেরকে রাজি করিয়ে তোমাদের আবারও এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানি বৌদি, দাদারা হয়তো আমাদেরকে একটু ভুল বুঝেছে, কিন্তু তোমরা দেখো দাদারা একদিন সব মেনে নেবে। আমরা তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে যাস তাহলে। আরে আরে, এটা আমি কি দেখলাম? জীবনের বোন জামাইকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। আমি যাই, এক্ষুনি খবরটা মোড়ল মশাইকে দিয়ে আসি। কি রে রামু, বল, কি খবর নিয়ে এসেছিস? বলছিলাম বাবু, জীবনের বোন ওর বরকে সাথে করে নিয়ে জীবনদের বাড়িতে এসেছিল। কি, আমাকে সারা গ্রামের মানুষের কাছে ছোট করে ও আবারও এই গ্রামে পা রাখবার দুঃসাহস দেখায়? যা, এখনই জীবনকে ডেকে নিয়ে আয়। জীবন, রতন, কোথায় তোরা? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, মোড়ল মশাই তোদেরকে ডেকে পাঠিয়েছে। কি ব্যাপার রামু, বাড়ির সামনে দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি করছিস কেন? জানিস না এটা ভদ্রলোকের বাড়ি? তোরা কেমন ভদ্র সেটা গোটা গ্রামের মানুষ জানে। নিজেদের বোনকে সামনে রাখতে পারিস না, তাদের মুখে আবার বড় বড় কথা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এই সব কথা বলিস? দাদা, তুমি শুধু একবার বলো, ওই বেটাকে শিক্ষা দিচ্ছি আমি। তোরা কি শিক্ষা দিবি? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। মোড়ল মশাই বলেছে তোদেরকে ডেকে নিয়ে যেতে, তাই তোদের বাড়িতে এসেছি, না হলে তোদের বাড়িতে আসতে আমার বইয়েই গেছে। কি ব্যাপার বলতো দাদা, এই সময় আবার মোড়ল মশাই আমাদেরকে কেন ডেকেছে? সেটা কিভাবে বলবো, চল গিয়ে দেখি। কি রে জীবন, আমি এসব কি শুনছি?
তোর বোন নাকি আবার তোদের বাড়িতে এসেছিল, তোরা কি সব কিছু আবার মেনে নিয়েছিস? আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? এমন কিছু হয়নি। কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। কেউ আমাকে ভুল খবর দেয়নি। কিছুক্ষণ আগে তোর বোন জামাই তোদের বাড়ি থেকে ঘুরে গেছে। কিন্তু আমরা তো তখন বাড়িতে ছিলাম না। আচ্ছা, আমরা বাড়িতে গিয়ে দেখছি মোড়ল মশাই। যদি এমন হয় তাহলে আমাদের বউদেরকে বাড়ি থেকে বের করে দেব। আমরা এখন চলি। আমি তোমাদেরকে কতবার করে নিষেধ করেছিলাম যে বোনেদের কথা মুখে আনবে না, আর তোমরা কেন ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো? যাও, তোমরা দুজনে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। আজকের পরে তোমরা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। চল বোন, ওদের সাথে থেকে আর লাভ নেই। হ্যাঁ তাই চলো। এই বাড়িতে থাকতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। দাদা, আমি তোকে কোনো দিনই কোনো কথাই বলিনি। তুই যখন যাই বলেছিস তখন তাই মেনে নিয়েছি, কিন্তু আজ আমি আর মেনে নিতে পারছি না। কেন? কি হয়েছে তোর? কি বলতে চাস, বল আমাকে। দাদা, ওই মোড়ল আমাদের কে হয়? যে ওই মোড়লের কথা শুনে আমরা আমাদের আপনজনদেরকে দূরে সরিয়ে দিলাম। তোর কি মনে হয় এগুলো করলে লোকের মুখ বন্ধ করে দেওয়া যাবে? আমি তো বাইরে থেকে শুনে আসলাম, লোকেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। তুই কোনোদিনও বুঝতে পারবি না দাদা। আমি সব বুঝতে পারি রে, কিন্তু এখন বুঝে আর কি হবে বলো তো? আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেছে। লোকের কথা শুনে চলে আমরা আমাদের আপন মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছি। এখনো কোনো কিছু শেষ হয়নি দাদা। ওরা তো আমাদের নিজেদের লোক, আমাদের আপনজন। আমরা ওদের কাছে গিয়ে ক্ষমা চাইলে ওরা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দেবে। হয়তো ওরা আমাদের পথ চেয়ে বসে আছে। চল না দাদা, গিয়ে দেখি। এখনো যে বেশি দেরি হয়নি। ঠিক আছে, চল তাহলে গিয়ে দেখি। এ কি, তোমরা এখানে? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সারা জীবন মানুষের কথা মতো চলে তোমাদেরকে আমরা অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। তুমি ওসব কি বলছো দাদা? আসলে ভুল আমাদেরও ছিল। সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে না এসে তোমাদেরকে বোঝালে তোমরা বুঝতে পারতে। না, সেদিন তুই যা করেছিস একদম ঠিকই করেছিস। সেদিন যদি বাড়ি থেকে চলে না আসতিস তাহলে সারা জীবন তোকে পস্তাতে হতো। এখন সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো। এ কি বলছেন? বিয়ের পরে আপনারা প্রথম আমার বাড়িতে এলেন, আর এখনই চলে যাবেন? কয়েকদিন থাকুন আমাদের বাড়িতে, তারপরে আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ দাদা, আমাদের এই আবদার তোমাদেরকে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা আর কেউ ফিরে যাব না। তোরা সবাই এত করে বলছিস, সেখানে কি আর না থেকে উপায় আছে রে? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ। রামু, কোথায় গেলি রে? এদিকে আয়। আসছি কর্তাবাবু। এই নিন কর্তাবাবু আপনার চা। এখন চা নিয়ে এসেছিস? সকাল সেই কখন হয়েছে, এতক্ষণ তুই কি করছিলিস? আসলে কর্তাবাবু, আমি সকাল সকাল এসেছিলাম, কিন্তু গিন্নিমা আমাকে বলল দিদিমণির কাপড়গুলো ধোপার বাড়ির থেকে নিয়ে আসতে, তাই আপনার চা দিতে একটু দেরি হয়ে গেল। তোর মাইনেটা কে দেয়? তোর গিন্নিমা দেয় নাকি আমি দিই? আপনি দেন কর্তাবাবু। তাহলে তুই আগে কার কাজ করে দিবি, আমার নাকি তোর গিন্নিমার? আপনার কাজ আগে করব কর্তা। কি হয়েছে? দুজনে কি এত কথা বলছো শুনি? না না, ও কিছু না। আমরা দুজনে এমনি গল্প করছিলাম। রামু আজকের চাটা খুব ভালো বানিয়েছে। না গিন্নিমা, আসলে হয়েছে কি, কর্তাবাবুকে চা দিতে একটু দেরি হয়েছে তো তাই। তা খুব ভালো হয়েছে। সারাদিন তো কাজকর্ম কিছু নেই, শুধু পায়ের উপরে পা তুলে বসে থাকবে? বলি নিজের চাটা নিজে তো বানিয়ে খেতে পারো। কি যা তা বলছো গিন্নি?
আমার 4-5টা কাজের লোক থাকতে আমি কেন চা বানিয়ে খেতে যাব? হ্যাঁ, সেই তো একই কথা। আমি জানতাম তুমি এটাই বলবে। আর চাটা আজকের রামু বানায়নি, আমাদের মেয়ে পূজা নিজের হাতে বানিয়েছে। তাই বলো, সেই জন্যই তো বলি আজকের চায়ে একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। দিদিমণি, আপনার চা। রামুদা, টেবিলে রেখে যাও। টেবিলে রেখে দিলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে। তার থেকে বরং নিন, চাটা খেয়ে নিন। রামুদা, তুমি চা টেবিলে রেখে যাও, আমাকে একটু একা থাকতে দাও। রামু, কোথায় গেলি রে? এদিকে একটু আয় তো। হ্যাঁ গিন্নিমা, বলুন। আমার এই জুতো জোড়া কেমন পুরনো হয়ে গেছে, কিন্তু আমার এই জুতোটা পরতে খুব ভালো লাগে। তুই আমার এই জুতো জোড়া মুচির কাছ থেকে পালিশ করে এনে দিবি? হ্যাঁ গিন্নিমা, অবশ্যই করে এনে দেব। আপনি বলেছেন আর আমি করে এনে দেব না? তুই অনেক ভালো রে রামু। সবই আপনাদের কৃপা। গিন্নিমা, আমি একটা কথা বলতে চাইছিলাম। তা বেশ তো, বল কি বলবি। বলছিলাম কি, দিদিমণির মনে হয় কিছু একটা হয়েছে। সে কি রে, তুই কি করে জানলি? সে কি তোকে কিছু বলেছে? না না গিন্নিমা, দিদিমণি কিছু বলেনি। কিন্তু জানেন, দিদিমণি সারাদিন কেমন উদাস হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, একা একা থাকতে চায়। বিষয়টা আমার ভালো লাগছে না, তাই আপনাকে বললাম। ভালো করেছিস। আচ্ছা, তুই জুতো জোড়া নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। কি রে মা, খাচ্ছিস না কেন? এই তো মা, খাচ্ছি তো। আজ কদিন ধরে দেখছি একা একা থাকছিস, ভালো করে কারোর সাথে কথা বলছিস না, এমনকি আমার সাথেও ভালো করে কথা বলছিস না। কি হয়েছে রে তোর মা? বললাম তো কিছু হয়নি মা। কি গো, কি বুঝলে? না তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার যা মাথা, তাতে কিছু না বোঝারই কথা। কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আমার মনে হয় এখন পূজাকে বিয়ে দেওয়া উচিত। ও আচ্ছা, এই কথা। আমার তো এ কথা মাথাতেই আসেনি। আমি কাল ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবো। আরে ঠাকুর মশাই যে, এসো এসো বসো, কতদিন পরে দেখা। হ্যাঁ, সেই কবে দেখা হয়েছিল, আর আজ এই দেখা হচ্ছে। তা এত জরুরি তলব কিসের জন্য শুনি? তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডেকেছি ঠাকুর মশাই। একটা খুশির খবর আছে। তা কি সেই খুশির খবর, বলো আমাকে। আমার মেয়ে পূজা তো অনেক বড় হয়ে গেছে। ভাবছি এবারে একটা সুপুত্র দেখে তার হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। ও আচ্ছা, এই ব্যাপার। তা ছেলে কোথায় পেলে? আমি আবার ছেলে কোথায় পাবো? সেই জন্যই তো তোমাকে ডেকেছি। এখন কি আমাকে ছেলে খুঁজে দিতে হবে? তা নয় তো আবার কি। দেখো, আমার এত সম্পত্তি, মেয়ে আমার রূপে সরস্বতী, যে কেউ আমার মেয়েকে বিয়ে করতে চাইবে। কিন্তু আমি চাই ছেলে যেন সুন্দর, শিক্ষিত, ভদ্র হয়, যার আমার সম্পত্তির উপরে কোনো লোভ থাকবে না। এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আমার জানা মতে এমন একজন ছেলে আছে, প্রতাপ। এই জন্যই তো তোমাকে ডাকা। জীবনে আমি যা করি তোমার সিদ্ধান্ত নিয়েই তো করি। তা ছেলেটা কে শুনি? পাশের গ্রামের পণ্ডিতের ছেলে, নাম তার সুমন। মা বাবা কেউ বেঁচে নেই, একা থাকে, শিক্ষিত, ভদ্র, খুব ভালো মনের মানুষ। বেশ, তাহলে তুমি একটু কথা বলে দেখো। আমি ভাবছি অন্য কথা, ছেলে রাজি হবে তো? তারপরেও আমি কথা বলে দেখছি। হ্যাঁ, তুমি কথা বললেই হবে। তোমার উপরে আমার পুরো ভরসা আছে। আরে সুমন যে, এখানে একা একা বসে বসে কি ভাবছো? কিছু না ঠাকুর মশাই, এমনি বসে আছি। এমনি এমনি বসে থাকার মতন ছেলে তো তুমি ন সুমন। আমাকে বলো কি হয়েছে। খুব খিদে পেয়েছে, তেমন কোথাও কোনো কাজ পাচ্ছি না, তাই বসে আছি। এই নাও, এই খাবারগুলো খেও। আর কাল সকালে তুমি একবার প্রতাপ চৌধুরী বাড়িতে এসো, আমি ওখানে থাকব। যাক বাবা,
কিছু খাবার তো পাওয়া গেল, আজকের দিনটা চলে যাবে। শোনো প্রতাপ, আমি যা যা বলবো তুমি শুধু শুনবে, ঠিক আছে? ছেলেটাকে আগে ভালো করে দেখো। আমার আসতে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, বসো তুমি। না না ঠাকুর মশাই, আপনার সামনে আমি চেয়ারে বসতে পারবো না, আমি দাঁড়িয়ে আছি। বলুন। শুনলাম তোমার নাকি কোনো কাজ বাজ নেই, তা তুমি আমার এখানে কাজ করবে? তাহলে তো খুব ভালো হয়, আমি সব কাজ করতে পারি। তা মাইনে কেমন নেবে? মাইনে লাগবে না, আমাকে 3 বেলা খেতে দেবেন, তাতেই হবে। আমি আপনার সব কাজ করে দেব। তোমার বাড়িতে কে কে আছে? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই যদি কোনো একটা কাজ পাই সেখানেই থেকে যাব। আমার এখানে কাজ করলে তোমাকে মাসে 5,000 টাকা দেব, তুমি কি কাজ করবে? মাফ করবেন, আমি টাকা নিয়ে কাজ করতে পারবো না, আমি আপনার সব কাজ করে দেব, বিনিময়ে একটু থাকা খাওয়া দিলেই হবে। আচ্ছা, তা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। বলো তো, সম্পদ কি? সম্পদ হলো পরিশ্রমের ফল, বিনা পরিশ্রমে সম্পদ অর্জন করা যায় না। সম্পদ ব্যয় করতে কষ্ট হয়, আর দান করলে মন শান্তি হয়। চমৎকার বললে তো, এখন তাহলে তুমি আসতে পারো। কি দেখলে? ছেলেটা কেমন? এই ছেলেকে আমার জামাই হিসেবে দেখতে চাই। কি রে মা, তোর ছেলে পছন্দ হয়েছে তো? বাহ, ছেলেটা তো খুবই সুন্দর আর খুবই সৎ। তোমার বয়স হয়েছে, কিন্তু এখনো বুদ্ধি হয়নি। এখন তাহলে আমি চলি, কেমন? আচ্ছা ঠাকুর মশাই, আমার কাজ কি তাহলে হবে? আরে পাগল ছেলে, তোকে আর লোকের বাড়িতে কাজ করে খাবার জোগাতে হবে না। প্রতাপ চৌধুরী তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই। এ কি বলছো ঠাকুর মশাই, আমার মতো একটা গরিব ছেলের সাথে? হ্যাঁ রে, আমি বলেছিলাম তোর মতন একজন ভালো সৎ পরিশ্রমী ছেলে প্রতাপ চৌধুরীর প্রয়োজন। একটা মেয়ে ছাড়া যে ওর আর কেউ নেই। কিন্তু কিন্তু আমি কি পারবো? তুই সব পারবি। তুই যে তোর বাবার মতন হয়েছিস, নিজে না খেয়ে থেকেও অন্যের মুখে খাবার তুলে দিস। আমার বিশ্বাস তুই পারবি। কিন্তু প্রতাপ চৌধুরীর মেয়ে যদি আমাকে পছন্দ না করে? সবাই তোকে পছন্দ করেছে, বুঝলি? তার মানে আমাকে সবাই দেখেছে? শুধু দেখেনি, তোর সব কথাও শুনেছে। সবাই তোর অনেক প্রশংসা করেছে। প্রতাপ চৌধুরী তো আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলল, এখন শুধু বিয়েটাই বাকি আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না ঠাকুর মশাই। ভগবান যা করে সবার ভালোর জন্যই করে। আমি এখন চলি রে, বিয়ের অনেক আয়োজন করতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।